গ্যাস অণুর গতিশক্তির সঙ্গে গ্যাসের উষ্ণতার কি সম্পর্ক সেটা আমরা দেখব। ধরে নিলাম প্রতিটি গ্যাস অণুর ভর হচ্ছে m, কোনো মুহূর্তে অণুগুলির বেগ c1 c2 এরকম করে cn। ধরো n সংখ্যক অণু আছে, ধরো 1 মোল গ্যাস আছে, তাহলে n সংখ্যক অণু আছে। তাহলে অণুগুলোর গতিশক্তি কত হবে? মোট গতিশক্তি, অণুগুলির মোট গতিশক্তি, প্রত্যেকটার গতিশক্তির সমষ্টি। প্রথম অণুটার গতিশক্তি হাফ m c1 স্কোয়ার প্লাস হাফ m c2 স্কোয়ার, এরকমভাবে ধরো অ্যাভোগাড্রো সংখ্যক আছে, তাহলে হাফ m cn স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আমি কমন নিই হাফ mটা, তাহলে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট 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 করে cn এর স্কোয়ার। তো আমরা যে আগের দিনে গ্যাসের আরএমএস বেগ, সে আরএমএস বেগটাকে সি বলে, সে আরএমএস বেগের একটা রাশিমালা পড়েছিলাম। দেখো, আরএমএস বেগ সি ইকুয়াল টু রুট ওভার c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট 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 করে cn স্কোয়ার, যতগুলো অণু আছে, বাই তার সংখ্যা দিয়ে রুট। তাহলে এটাকে আরএমএস বেগ বলে। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, তাকে যদি আবার এদিকে এন দিয়ে গুণ করে দিই, তাহলে এন সি স্কোয়ার সমান c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট 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 সি এন স্কোয়ার। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই, তাহলে হাফ m ইন্টু এন সি স্কোয়ার, এইগুলো হচ্ছে গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি। আচ্ছা, এখন গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি এটা পেলাম। আচ্ছা, এদিকটা মুছে দিচ্ছি। আবার দেখো, আমরা গ্যাসের চাপ, তাহলে এটা হচ্ছে গ্যাসটার মোট ভর m ইন্টু n, তাহলে গ্যাসের মোট ভর হচ্ছে এটা। আবার দেখো, আমরা আগের দিনে পেয়েছি গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসের চাপ P ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার, 1/3 রো সি স্কোয়ার। রো হচ্ছে গ্যাসের ঘনত্ব। তাহলে আমরা যদি এখানে 1 মোল গ্যাস নিই, তাহলে গ্যাসটার ভর কত হবে না, এক একটা অণুর ভর m আর অণুর সংখ্যা হচ্ছে n, সেটা বাই গ্যাসটার আয়তন যদি ভি ধরে নিই, তাহলে এটা ইন্টু সি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি, দেখো, পিভি যদি বজ্র গুণন করে নিই, তাহলে পিভি সমান 1/3, এটা m n ইন্টু সি স্কোয়ার। তো এই পিভি সমান আমরা জানি 8টি, পিভি সমান 8টি। তাহলে এখান থেকে দেখো সি স্কোয়ার সমান বা এম এন সি স্কোয়ার সমান 3, 8টি পেয়ে যাচ্ছি আমরা। দেখো হয়েছে। তাহলে দেখো গ্যাসের, তাহলে অতএব পিভি সমান এটা পাচ্ছি, তাহলে সি স্কোয়ার সমান কত পাচ্ছি বলো? সি স্কোয়ার সমান পাচ্ছি 3, 8টি বাই, আবার গ্যাসের ভর। আচ্ছা, গ্যাসটাকে যদি 1 মোল নিই, তাহলে সেটা মোলার ভর হবে, তাহলে সেটা m ইন্টু n। তাহলে 3, 8টি বাই এই এম এন এর জায়গায় m লিখলাম, তাহলে সি স্কোয়ার সমান 3, 8টি পেলাম আমরা। দেখো শেষের দিকটা বোধহয় দেখতে পেলে না একটু, না? 3 সি স্কোয়ার ইকুয়াল টু 3, 8টি বাই m। তাহলে সি সমান কত পাচ্ছি? তাহলে সি ইকুয়াল টু, এখানটায় লিখছি, দেখো সি ইকুয়াল টু, আচ্ছা উপরে মুছতে, তাহলে সি ইকুয়াল টু পাচ্ছি আমরা, সি ইকুয়াল টু রুট ওভার থ্রাইস 8টি বাই m, এই মানটা পাচ্ছি। তাহলে দেখো সি
সি স্কোয়ার ইকুয়াল টু 3RT। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই এখানে, তাহলে অতএব ই ইকুয়াল টু আমরা পাচ্ছি, দেখো, হাফ mn সি স্কোয়ার, তার মানে হাফ এম সি স্কোয়ার, হাফ এম সি স্কোয়ার। আবার সি স্কোয়ারের মান হচ্ছে হাফ এম, সি স্কোয়ারের মানে এটা রুট করে নিলে, রুট স্কোয়ার করে নিলে সি স্কোয়ারের মান হচ্ছে 3RT/m। তাহলে m কেটে গিয়ে হলো 3×2 8T ই ইকুয়াল। তাহলে গ্যাসের অণুর মোট গতিশক্তি তোমার ই সমানুপাতিক আদর্শ গ্যাসের মোট গতিশক্তি সমানুপাতিক টি, কারণ এখানে 8টা ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, 8টা এখানে ধ্রুবক। তাহলে গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি ই, সেটা আমরা দেখতে পেলাম যে গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এক একটা অণুর গড় গতিশক্তি কত হবে? প্রতি অণুর গড় গতিশক্তি যদি ই বার বলি, তাহলে সেটা মোট গতিশক্তি বাই অণুর সংখ্যা। তাহলে এখানে ই এর মানটা বসালে 3/2 R/n × T, এই জিনিসটা পাচ্ছি। তাহলে এখানে দেখো যে ই বার R/n, এটা একটা ধ্রুবক রাশি, এটাকে কে বলে। R/n, আটটা একটা ধ্রুবক, আর এটা অ্যাভোগাড্রো সংখ্যা, সেটাও একটা ধ্রুবক। তাহলে এদের অনুপাতটা একটা ধ্রুবক, এটাকে কে বলে? এটা বলে বোলজম্যান ধ্রুবক, বোলজম্যান কনস্ট্যান্ট। বোলজম্যান ধ্রুবক এর নির্দিষ্ট মান আছে, আর এর মান আর এন এর মান বসালে, তো এটাকে কে বলে। তাহলে 3/2 KT। এটা ই বার, এক একটা অণুর গড় গতিশক্তি, তাহলে গড় গতিশক্তি সমানুপাতিক টি। তাহলে গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি তার পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক, এটা পেলাম আমরা। তাহলে টি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ই বার ইকুয়াল টু 0। তার মানে পরম শূন্য উষ্ণতায়, টি ইকুয়াল টু 0 মানে পরম শূন্য উষ্ণতায়। তাহলে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের অণুগুলোর রৈখিক গতিশক্তি থাকে না, বা সব গতিগুলোই স্থির হয়ে যায়, সব অণুগুলো স্থির হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। তো এটা একটা আদর্শ কল্পনা, কারণ পরম শূন্য উষ্ণতা যেটা, সেটারই কোনো বাস্তব অস্তিত্ব নেই। কারণ ওই উষ্ণতায় ঠান্ডা করার আগেই সব গ্যাসই কী হয়ে যায়, কঠিন বা তরলে পরিণত হয়। তাই পরম শূন্য উষ্ণতার ধারণাটা একটা কল্পনা মাত্র। এখানে বোলজম্যান ধ্রুবকের মানটা কত? তাহলে এই মানগুলো বসিয়ে নিলে আমরা পেয়ে যাব বোলজম্যান ধ্রুবকের মান। আচ্ছা, তাহলে বোলজম্যান ধ্রুবকের মানটা হচ্ছে কে ইকুয়াল টু R/n। আর এর মান আমরা এসআই পদ্ধতিতে জানি 8.31 তোমার জুল মোল টু দি পাওয়ার -1 আর কেলভিন টু দি পাওয়ার -1। আর এন এর মান হচ্ছে 6.022 10 টু দি পাওয়ার 23। এতগুলো অণু হচ্ছে এতগুলো মলিকিউল, এতগুলো অণু, এই যে। তাহলে আমরা এন এর মান কত পাচ্ছি? এটা এতগুলো মলিকিউল পার মোল, মানে মোল টু দি পাওয়ার -1, মানে এক মোলে এতগুলো মলিকিউল আছে। তাহলে এই দুটোকে যদি ভাগ করি, তাহলে আমরা যে ভাগফলটা পাবো 8.31/6.02 করলে অ্যাপ্রক্সিমেটলি 1.38 আসে, ইন্টু 10 টু দি পাওয়ার -23। তাহলে মোলটা কেটে গেল, তাহলে জুল, কেলভিন টু দি পাওয়ার -1 আর মোল টু দি পাওয়ার -1টা উপরে গেল, কেটে গেল, সরি। তাহলে এটা মলিকিউল টু দি পাওয়ার -1 বা পার মলিকিউল, মানে এক একটা মলিকিউলের জন্য।
তাহলে এটা হচ্ছে তোমার বোল্টজম্যান ধ্রুবকের মান। আচ্ছা, এই যে সি এর যে আমরা এক্সপ্রেশনটা পেলাম, দেখো সি ইকুয়াল টু √3RT/m আরএমএস বেগ। তাহলে এই আরএমএস বেগের এই যে মানটা, আর এখানে যদি আমরা আর এর মানটা, এটাকে আবার একটু অন্যভাবেও লেখা যায়। দেখো আরএমএস বেগ, এই যে আরএমএস বেগ আমরা পেলাম, সেই আরএমএস বেগের মানটাকেও আমরা একটু অন্যভাবে লিখতে পারি। দেখো কে দিয়ে যদি প্রকাশ করি আরএমএস বেগের মানটাকে, তাহলে √3 কে ইকুয়াল টু হচ্ছে R/n। তাহলে আর ইকুয়াল টু n ইন্টু কে, তাহলে এটাকে n ইন্টু কে লিখলাম টি। আর এম এর মান হচ্ছে তোমার, দেখো গ্যাসের অণুগুলোর এক একটার পর এম, আর কতগুলো অণু আছে এটা, তাহলে এম এর মান হচ্ছে স্মল এম ইন্টু ক্যাপিটাল এম। তাহলে এখান থেকে যদি এনগুলো বাদ যায়, তাহলে আমরা পাচ্ছি থ্রাইস কেটি বাই স্মল এম, তাহলে রুট। তাহলে আর এর মান আমরা কি পেলাম, সি এর মান মোলার গ্যাস ধ্রুবকের √3 RT/m বা √3 KT/m। দুটোই এখানে দেখো 3R ধ্রুবক, এখানে 3T ধ্রুবক। এটা গ্যাসের হচ্ছে মোলার ভর, এটা উষ্ণতা, পরম উষ্ণতা, এটা উষ্ণতা। এই দুটো থেকেই দেখা যাচ্ছে যে সি এর এই যে মানটা, এই সি এর মানটা অর্থাৎ আরএমএস বেগ সমানুপাতিক √T, পরম শূন্য যে পরম তাপমাত্রার সঙ্গে আরএমএস বেগটা সমানুপাতিক। এই দুটো সমীকরণ থেকেই আমরা পেয়ে যাচ্ছি। গ্যাসের চাপ আর অণুগুলির গতিশক্তির মধ্যে কি সম্পর্ক আমরা সেটা দেখব। তো একটু আগেই আমরা দেখলাম যে পি ইকুয়াল টু 1/3 রো হচ্ছে গ্যাসের ঘনত্ব, আর আরএমএস বেগ এটা গ্যাসের চাপ, গ্যাসের চাপ। তো এটা 1/3 যদি এম এক একটা অণুর ভর, অণুর সংখ্যা এন আর তার আয়তন, তাহলে এটা ঘনত্ব, ভর ভাজিত আয়তন, তাহলে এটা ঘনত্ব। তাহলে 1/3 mn/v/c²। তাহলে এখান থেকে পিভি সমান 1/3, একটু আগেই করলাম আমরা এটা, একটু mn/c², এটা পাচ্ছি, এই জিনিসটা আমরা পাচ্ছি। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 3/2, এইভাবে যদি লিখি 3/2 না 2/3 করলাম, 2/3 ইন্টু 1/2 mn/c²। তো এটা 2/3 ইন্টু ই হচ্ছে, দেখো কারণ গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি আমরা একটু আগেই পেলাম mn/c², এটা গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তির রাশিমালা। তাহলে দেখো যদি ভি ইকুয়াল টু 1 হলে, তাহলে পি ইকুয়াল টু 2/3 ই, পি ইকুয়াল টু পাচ্ছি 2/3 ই। তাহলে একক আয়তন গ্যাসের চাপ গ্যাসের অণুগুলির গতিশক্তির 2/3 সমান। একক আয়তন গ্যাসের চাপ অণুগুলির মোট গতিশক্তির 2/3 সমান। এটা পাচ্ছি, দেখো পি ইকুয়াল টু 2/3 ই, হ্যাঁ, অথবা উল্টোভাবে লিখতে পারো ই ইকুয়াল টু 3/2 পি, ওটাও লিখতে পারো ই ইকুয়াল টু 3/2 পি, এই আকারেও লেখা যেতে পারে। গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের বিভিন্ন সূত্রের প্রমাণগুলো আমরা দেখব, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। এই সূত্রগুলোকে এই গতিতত্ত্বের সাহায্য নিয়ে আমরা প্রতিষ্ঠা করতে পারবো বা প্রমাণ করে দেখাতে পারবো এগুলো সঠিক কিনা। তো
তো গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা গ্যাসের চাপের রাশিমালা পেয়েছি পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। রো হচ্ছে গ্যাসের ঘনত্ব, সি হচ্ছে আরএমএস বেগ। তাহলে গ্যাসটার মধ্যে যদি এন সংখ্যক অণু থাকে আর এক একটা অণুর ভর যদি এম হয়, তাহলে গ্যাসটার ভর হবে এম ইন্টু এন, আর আয়তন ভি হলে তাহলে ভর ভাজিত আয়তন সমান ঘনত্ব। আচ্ছা, তাহলে এটা গ্যাসের মোট ভর, সেটাকে এম বলেছি। এই ভিটার সঙ্গে এটা গুণ করে পিভি সমান 1/3 এম সি স্কোয়ার, একটু আগেই করলাম আমরা। আবার দেখো, আমরা দেখলাম গ্যাসের আরএমএস বেগ সি, এই সি এর মানটা √3/RT/m। এমটা হচ্ছে গ্যাসের ভর, মোলার ভর। 1 মোল গ্যাস যদি নেওয়া যায় তাহলে এটা মোলার ভর, এটাও মোলার ভর হবে, বা গ্যাসের ভর বলতে পারো, যে কোনো ভর। আচ্ছা, তো মোলার ভরই যদি বলি তাহলেও দেখো সি সমানুপাতিক √T এখান থেকে, কারণ এটা ধ্রুবক, আরও ধ্রুবক, এমও ধ্রুবক, তাহলে সি স্কোয়ার সমানুপাতিক টি আমরা বলতে পারি। তাহলে এই দুটো ধারণা থেকে দেখো যে পিভি ইকুয়াল টু 1/3 এম সি স্কোয়ার, আবার সি স্কোয়ার সমানুপাতিক টি। তাহলে এখন যদি তোমার এম ইকুয়াল টু ধ্রুবক এবং টি ইকুয়াল টু ধ্রুবক হয়, তাহলে টি ইকুয়াল টু ধ্রুবক হলে দেখো টি স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক, মানে উষ্ণতা ধ্রুবক হলে তাহলে টি স্কোয়ারও ধ্রুবক হবে। আবার টি স্কোয়ারের সঙ্গে টি ইকুয়াল টু ধ্রুবক হলে, তাহলে টি যদি ধ্রুবক হয় তাহলে সি স্কোয়ার ধ্রুবক হবে, অতএব সি স্কোয়ারটাও ধ্রুবক হয়ে যাবে, কারণ সি স্কোয়ারের সঙ্গে টিটা সমানুপাতিক। তাহলে টি এর যদি পরিবর্তন না হয়, একই থাকে, তাহলে সি স্কোয়ারটাও কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এমটাও ধ্রুবক, সি স্কোয়ারটাও ধ্রুবক, তাহলে এম সি স্কোয়ারটা ধ্রুবক। তাহলে অতএব একের পিভি ইকুয়াল টু ধ্রুবক, এটা ধ্রুবক হয়ে গেল। তাহলে বয়েলের সূত্র এটাই বলেছে, গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক হবে কখন, যদি গ্যাসের ভর ধ্রুবক হয় আর উষ্ণতা ধ্রুবক হয়। তাহলে এইভাবে আমরা গ্যাসের গতিতত্ত্বের সাহায্য নিয়ে বয়েলের সূত্রটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারলাম। একইভাবে আমরা চার্লসের সূত্রটাকেও এইভাবে প্রতিষ্ঠা করতে পারি। তো দেখো চার্লসের সূত্রকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব। চার্লসের সূত্রে ওই একই রকমভাবে দেখো এই জিনিসগুলো পেলাম আমরা। তো এখন যদি আমরা ধরো এই জিনিস এই পর্যন্ত পেলাম, তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এম সি স্কোয়ার বাই, নিচে 3 আছে, 3/T। তাহলে এখানে যদি তোমার পি ধ্রুবক হয়, এম ধ্রুবক এবং পি গ্যাসের চাপ, এই দুটো যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারি এই সমীকরণ থেকে ভি সমানুপাতিক সি স্কোয়ার। কিন্তু দেখো আবার ভি সি স্কোয়ার সমানুপাতিক টি আমরা পড়লাম এখানে একটু, তাহলে সি স্কোয়ার সমানুপাতিক টি হলে তাহলে ভি সমানুপাতিক টি, যখন এম মানে গ্যাসের ভর ধ্রুবক, গ্যাসের চাপ ধ্রুবক, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভর গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো সেটাই হচ্ছে চার্লসের সূত্র। তাহলে সেই চার্লসের সূত্রটা আমরা এইভাবে প্রমাণ করতে পারলাম। একই রকমভাবে আমরা অ্যাভোগাড্রোর সূত্র প্রমাণ করতে পারি এই গতিতত্ত্বের সাহায্য নিয়ে। অ্যাভোগাড্রোর সূত্র, তো অ্যাভোগাড্রোর সূত্রের জন্য আমরা ধরো এই এক্সপ্রেশনটাকে কাজে লাগাবো। হ্যাঁ, এই পর্যন্ত এই এক্সপ্রেশনটাকে আমরা এখানে কাজে লাগাবো। দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু তোমার 1/3 এম এন সি স্কোয়ার, আর একটু আগে আমরা দেখলাম সি স্কোয়ার সমানুপাতিক টি। তাহলে এইগুলোকে কাজে লাগিয়ে আমরা অ্যাভোগাড্রো সূত্রটাকে প্রমাণ করতে পারবো। কিভাবে দেখো, ধরো দুটো গ্যাস আছে, দুটো পাত্রে দুটো গ্যাস, আলাদা আলাদা প্রকৃতির গ্যাস আছে।
তো এই গ্যাসটার চাপ মনে করো PVT, উষ্ণতা। এই গ্যাসটার এক একটা অণুর ভর m1, আর এটাতে n সংখ্যক অণু আছে। আর একটা গ্যাস আছে, সেই পাত্রে একটা অন্য গ্যাস আছে, সেই গ্যাসটারও চাপ P, আয়তন V, উষ্ণতা T, আর এক একটা অণুর ভর m2, আর এই গ্যাসটাতে মনে করো n2 সংখ্যক, বড় হাতে দিদি, n1 সংখ্যক, আর এটা n2 সংখ্যক তোমার অণু আছে। তাহলে দেখো প্রথম গ্যাসটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? আচ্ছা, এর আরএমএস বেগ ধরে নিলাম c1, আর এর আরএমএস বেগ ধরে নিলাম c2। এর অণুগুলোর আরএমএস বেগ, এর অণুগুলোর আরএমএস বেগ। তাহলে আমরা প্রথম গ্যাসের ক্ষেত্রে লিখতে পারবো, দেখো PV, চাপ আর উষ্ণতা তো একই আছে, তাহলে PV ইকুয়াল টু তোমার হাফ m1 n1 আর c1 স্কোয়ার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে লিখতে পারবো PV ইকুয়াল টু হাফ m2 n2 c2 স্কোয়ার, দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখান থেকে দেখো যে দুটোরই চাপ এবং আয়তন সমান, তাহলে আমরা বলতে পারি যে চাপ আর আয়তন যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারবো যে হাফ m1 n1 c1 স্কোয়ার ইকুয়াল টু হাফ m2 n2 c2 স্কোয়ার, n2 c2 স্কোয়ার। আচ্ছা, এখন দেখো, আচ্ছা এখানে একটা n1 বাদ গেল, হাফ m1 n1, আর এটা হাফ m2 n2 c2 স্কোয়ার। এই জিনিসটা পেলাম, দুদিকে হাফ না হয় বাদ দিয়ে দিলাম। এখন দুটো গ্যাসের উষ্ণতা সমান। আচ্ছা, উষ্ণতা যদি সমান হয়, তাহলে গ্যাসের উষ্ণতাটা নির্ভর করে, উষ্ণতাটা ওপরই নির্ভর করে গ্যাসের আরএমএস বেগগুলো বা তাদের গড় গতিশক্তি। তো এক একটা অণুর গড় গতিশক্তি কত না, গ্যাসের অণুর গড় গতিশক্তি, যে কোনো একটা গ্যাসের গড় গতিশক্তি হচ্ছে, গড় গতিশক্তি বার আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে হাফ m1 c1 স্কোয়ার, হাফ m1 c1 স্কোয়ার গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে গড় গতিশক্তি তাহলে E2 ইকুয়াল টু হাফ m2 c2 স্কোয়ার। আবার দেখেছিলাম যে গ্যাসের অণুর গড় গতিশক্তি E বার ইকুয়াল টু হচ্ছে 3/2 kT। দেখো E বার ইকুয়াল টু 3/2 kT। তাহলে যদি দুটো গ্যাসেরই উষ্ণতা T সমান হয়, হ্যাঁ, T সমান বলে তাহলে E1 বার সমান E2 বার। তাহলে E1 আর E2 বার যদি সমান হয়, তাহলে হাফ m1 c1 স্কোয়ার সমান হাফ m2 c2 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি অতএব n1 সমান n2, যেহেতু হাফ m1 c1 স্কোয়ার সমান হাফ m2 c2 স্কোয়ার। অর্থাৎ এই দুটো গ্যাসে অণুর সংখ্যা সমান হবে। কোন শর্তে? যদি তাদের চাপ, উষ্ণতা, আয়তন তিনটি সমান হয়, তাহলে একই চাপ এবং উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে এখানে একই চাপ P, একই উষ্ণতা T, দুটোরই আয়তন যদি সমান হয়, তাহলে অণুর সংখ্যাও সমান হবে, যেটা অ্যাভোগাড্রো সূত্র। তো সেটা আমরা এই গ্যাসের গতিতত্ত্বের সাহায্য নিয়ে প্রমাণ করতে পারলাম। আমরা গ্যাসের অণুর গড় মুক্ত পথ কী জিনিস সেটা আমরা দেখব। আমরা জানি যে গ্যাসের অণুগুলো সর্বদা এলোমেলোভাবে এদিক ওদিক গতিশীল। এর ফলে অণুগুলো নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। পরপর দুটো ধাক্কার মাঝে অণুগুলো ওপর যেহেতু কোনো বল কাজ করে না, একমাত্র যখন ধাক্কা লাগে সেই সময় ছাড়া অণুগুলো যখন গতিশীল থাকে তখন তাদের ওপর কোনো বল কাজ করে না। তাহলে নিউটনের গতিসূত্র অনুযায়ী তোমার ধাক্কা লাগার সময় ছাড়া অন্য সময় অণুগুলো সমবেগে সরলরেখায় চলবে। প্রতিটি ধাক্কার পর অণুগুলোর গতিবেগের দিক পরিবর্তন হয়, এই জন্য অণুর গতিপথ আঁকা বাঁকা হয়।
তো পরপর দুটি ধাক্কার মাঝে অণুগুলো যে দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ বলে। ধরো একটা অণু এই পথে যাচ্ছে, সরলরেখা বরাবর যেতে যেতে এখানে একটা অণুর সঙ্গে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে গতিপথ পরিবর্তন হয়ে এদিকে চলে এলো, আবার এইখানে এসে একটা ধাক্কা লাগলো, সরলরেখা বরাবর আসবে কারণ কোনো আকর্ষণ বল নেই অণুগুলোর মধ্যে, হ্যাঁ, কোনো বল কাজ করছে না, শুধু এই ধাক্কা লাগার সময় বলটা কাজ করছে। তারপর অণুটা মনে করো আবার এদিকে চলে গেল, দিয়ে আবার এখানে চলে গেল, এরকম সরলরেখা বরাবর বিভিন্ন দৈর্ঘ্য অতিক্রম করছে, আবার গতিপথ পরিবর্তন হচ্ছে। তো এই যে দুটো ধাক্কার মাঝখানে যে দূরত্বগুলো, এই পথগুলোকে মুক্ত পথ বলে। তো এই মুক্ত পথগুলোর দৈর্ঘ্য সমান হয় না, তো এই মুক্ত পথগুলোর দৈর্ঘ্যগুলোর যদি গড় করা যায় তাহলে সেই গড়টাকে বলে গড় মুক্ত পথ। এখন এই গড় মুক্ত পথ কি কি বিষয়ের উপর নির্ভর করে না? গড় মুক্ত পথ নির্ভর করে যে গ্যাসটার অণুর গড় মুক্ত পথ বার করছি তার আণবিক ঘনত্বের ওপর, অর্থাৎ প্রতি ঘন সেমিতে কতগুলো অণু আছে তার ওপর নির্ভর করে। দেখো, অণুর সংখ্যা যদি বেশি থাকে তাহলে সংঘর্ষ হওয়ার সম্ভাবনাও বাড়বে, ফলে গড় মুক্ত পথের দৈর্ঘ্য কম হবে। আবার কোনো গ্যাসের আণবিক গুরুত্ব যদি খুব কম হয়, যদি তার মানে চাপ যদি খুব কম হয়, তাহলে গ্যাসের অণুর ঘনত্বও কম হবে, তখন অণুর গড় মুক্ত পথ প্রায় পাত্রের দৈর্ঘ্য বা প্রস্থের সমান হয়ে যাবে, অর্থাৎ পাত্রের মাত্রার সমান হয়ে যাবে। আর যদি ঘনত্ব খুব বেশি হয় তাহলে অণুর গড় মুক্ত পথ তাদের আকারের সমান হয়ে যাবে, অর্থাৎ কাছাকাছি যদি একদম গায়ে গায়ে ঠেসাঠেসি করে থাকে তাহলে ঘন ঘনই সংঘর্ষ হবে একটু করে নড়লেই। আচ্ছা, এখন এই গড় মুক্ত পথ আর নির্ভর করে কিসের ওপর না? অণুর ব্যাসের ওপর। এটা অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটো বিষয়ের ওপর গড় মুক্ত পথ নির্ভর করে। এখন এই গড় মুক্ত পথের একটা রাশিমালা বিজ্ঞানীরা নির্ণয় করেছিলেন, বিভিন্ন বিজ্ঞানী। তার মধ্যে ক্লসিয়াস যে রাশিমালাটা নির্ণয় করেছিলেন সেটা হচ্ছে গড় মুক্ত পথের যে রাশিমালা, সেটা হচ্ছে এরকম 3/4 1/π∼n। এটা ক্লসিয়াস নির্ণয় করেছিলেন, বিজ্ঞানী ক্লসিয়াস। আর ম্যাক্সওয়েল যেটা নির্ণয় করেছিলেন সেটা হচ্ছে 1/√π∼n। তো এখানে কোন রাশিটা কি? সিগমাটা হচ্ছে গ্যাসের ব্যাস, গ্যাসের অণুগুলোর ব্যাস, আর এনটা হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা। তো এইটা অনেকটা সঠিক। তো সেই জন্য গ্যাসের গড় মুক্ত পথ ল্যামডা হচ্ছে সমানুপাতিক 1/σ², আর ল্যামডা সমানুপাতিক 1/n। এইভাবে লিখতে পারি গড় মুক্ত পথ এই দুটো রাশির ওপর এইভাবে নির্ভর করে।